হয়তো জানেন ১২ বছর হয় আমরা এই মাঠে আছি। ১২ বছর আগের থেকে এই আন্দোলনের সূচনা। তো আমরা যেভাবে আমাদের দাবিকে তুলে ধরেছি, এখানে ৩৫-এর দাবিতে অযৌক্তিক কোনো কিছুই নাই, যা আছে সব কিছুই যৌক্তিক। তো বাস্তবায়ন না হওয়ার কোনো যৌক্তিকতাই নাই, বরং দাবি বাস্তবা যেভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি বা কর্মসূচি দিচ্ছি, এইভাবে যদি আমরা চালাতে থাকি, বিশেষ করে আমাদের এই দাবিটা যদি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যদি পেশ করার মতো কেউ থাকে বা করেন, এই দাবি আমার মনে হয় না খুব বেশি দিন সময়ের ব্যাপার, খুবই কম সময়ের মধ্যে আমরা প্রজ্ঞাপন পেয়ে যাব যে হ্যাঁ আমাদের আছে যে আমাদের এই দাবিটা মানে কারো মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত নেয়ার মতো ওইভাবে আমরা কাউকে এখন ওইভাবে দেখতে পারতেছি না। ওইভাবে যদি আমরা আসলে কাউকে পেতাম, তাহলে আমাদের হয়তো এতদিন এই পায়ের তলি ক্ষয় করে এখানে এসে প্রতিদিন দূর দূরান্ত থেকে, শুধু এখান থেকে না, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে মানুষ এসে এখানে আন্দোলন করছে শুধুমাত্র একটা দাবির জন্য, যেটা ৩৫, যে আমাদের চাকরিতে বয়সের প্রবেশ সীমাটা ৩৫ করে দেন। সেই জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার একটাই কথা থাকবে, উনি আমাদের অভিভাবক, উনি আমাদের মা। সন্তানরা মায়ের কাছে দাবি করে, মা কখনো তার সন্তানদের ফেরত দেয় না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে, ওনার কাছে আমি অনুরোধ করে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের পক্ষ থেকে বলতে চাই যে আপনি আমাদের মা, আপনার দিকে আমাদের বাবা মারাও তাকিয়ে আছে। আপনি যদি আমাদের এই দাবিটা, আমাদের এখানে কোনো অযৌক্তিক দাবি না, আমাদের এই যৌক্তিক দাবিটাকে মেনে নিয়ে আপনি দয়া করে আমাদের বাবা মাদের মনকে ঠান্ডা করেন, আমাদের পড়ার টেবিলে পাঠান। আমরা পড়তে চাই, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই। আমরা করোনার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এমনকি রিটায়ারমেন্টের বয়স বাড়ানো হয়েছে, সেখানে আমাদের বয়স বাড়ানো হয় নাই। আপনারা জানেন হয়তো যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩২ করে দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তাদের বাবা দাদা যুদ্ধ করেছেন, তাদের এই মানে কষ্টের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমার কথা হচ্ছে তারাও ৩২ পেয়েছে, তাহলে আমরা কি দোষ করছি? আমাদের তখন ৩০ করা হইলো, তখন আমাদের ৩২ করা হয়নি, আমরা সেটাও মেনে নিচ্ছি যে ঠিক আছে তারা কিছু একটা দাবিদার, তারা দেশের জন্য কষ্ট করেছে, তারা দাবিদার। কিন্তু যারা সন্তান যারা ৩২ পেয়ে আছেন, তাদেরও দাবি আজকে এটা যে ৩৫ করা হোক। তো যারা অবসরে গিয়েছে তাদের বয়স যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে, তো এখানে তো কর্মসংস্থান ফাঁকা হচ্ছে, এমন তো না যারা অবসরে যাচ্ছে সেখানে আসলে কর্মসংস্থান ফাঁকা হচ্ছে না। প্রতি বছর একটা কর্মকর্তাগণ বা কর্মচারীগণ তারা অবসরে যাচ্ছে, যেহেতু ফাঁকা হচ্ছে সেহেতু ৩৫ যৌক্তিক একটা দাবি। এখানে বেকারত্বেরও কোনো সম্ভব, এখানে নেগেটিভ কোনো কিছু আসতেই পারে না। পুলিশদের এই চাকরির দায়িত্বই এরকম যে তারা ধরবে, তারা মামলা দিবে, এটাই তাদেরই, কিন্তু তারা যৌক্তিকতা বুঝতে চায় না। কষ্ট লাগে অনেক, মানে মনে দুঃখ নিয়ে বলতে হয় যে আজকে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই জায়গায় এসে দাবির জন্য দাঁড়িয়েছি, কিন্তু এসএসসি পাস করে একজন পুলিশ সদস্য হয়ে সে আমাদের উপর লাঠিচার্জ করে। এর থেকে বড় লজ্জার নাই, এই শিক্ষার কোনো মূল্যই নাই আমাদের। আপনি দেখেন 2 দিন আগে এই যে রিক্সা শ্রমিক যারা রিক্সা চালায়, যারা তাদের দাবিকে মেনে নেওয়া হইলো। তো তারা কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু আমরা বাংলাদেশের সর্বোচ্চ পড়াশোনা করে আজকে আমরা রাস্তায় ভিখারির মতো দাবি নিয়ে দাঁড়াইছি। ভিখারিও আমাদের থেকে ভালো, চাওয়া মাত্র একজনের জায়গায় 2জনের কাছে গেলেই পায়, আমরা পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? শূন্য ছাড়া কিছুই পাচ্ছি না। আমার সঙ্গে আরও অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আছে যে এই যে পুলিশ যারা আমার ভাই বোনদের যাদেরকে মামলা দিছে, তাদের এই মামলার কারণে তারা প্রিলির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, রিটেনের মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু তারা ভাইবা দিতে পারে নাই। কেন? তাদের মামলা আছে, তারা ওই পর্যন্ত যেতেই পারবে না। এই মামলা যদি চলমান থাকে, আমার ভাই বোনদের ৩৫ কেন 40 দিয়েও লাভ হবে না। এই মামলাটা যত দ্রুত সম্ভব এটাকে তুলে নিতে হবে। আর এই ভাই বোনদের প্রতিদিন হাজিরা দিতে যাওয়া, এটা খুবই কষ্টের আমাদের জন্য, এটাকে যত দ্রুত সম্ভব তুলে নিতে হবে। আমার নাম জেসমিন আক্তার মিতু, আমি ৩৫ প্রত্যাশী সমন্বয় কমিটির একজন সদস্য। আমি পড়াশোনা করেছি শান্তমারিয়াম ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ ডিপার্টমেন্ট।